নমস্কার। রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদা মানেই প্রেডিকশন, সুভাষদা মানেই বিচার। তো সুভাষদা, সেই বিচারের নিরিখেই প্রশ্নটা করি। 18 থেকে 19 লক্ষ মানুষ দেখেছেন, বহু রাজনৈতিক ব্যক্তিত্বও তার মধ্যে পড়েছে, বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে। হ্যাঁ, তো আপনার এই অনুষ্ঠানে আসার কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট হলো 3টের আশপাশে যে আমাদের ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, উত্তরবঙ্গ সহ কিছু অঞ্চল 23 তারিখ 23 এপ্রিল, আর আমাদের এই পার্টটা হচ্ছে 29 এপ্রিল। 2 দফায় ভোট হবে। আপনার কাছ থেকে শুনতে চাইছি। আগুনে এপ্রিল, রবির তেজ, আগুনে এপ্রিল। আপনাদেরকে একটা কথা জানাই, বহুদিন ভোটের প্রেডিকশন এই রাজ্যে করিনি, আমি ইচ্ছা করে করিনি, কারণ নিজের আর আগুন বাড়াতে চাই না। মানে এবারে ক্যান্ডিডেট নাম দেখে বলে দেবো হারবে না জিতবে। যেমন নক্ষত্রফল বলেছি সেটা বলে দেবো। টোটালটা বলবো না, টোটালটা আপনারা পেয়েই যাবেন না। রাম আর শ্যামের লড়াই হচ্ছে, এখানে রাম হেরে যাবে, শ্যাম জিতবে, কোথাও শ্যাম জিতবে, রাম হারবে, সেটা বলে দিতে পারবো। ক্যান্ডিডেট নাম পেলে ডিটেলস পেয়ে যাব। আর এই 2 দফা ভোট যেটা ঘোষণা যেটা হয়েছে, যেটা তুমি বললে 23 আর 29, এটা ভালো খবর নয়। এখন ভালো খবর নয় মানে কোন দিকে, এটার বিশ্লেষণে আজকে যাচ্ছি না এই মুহূর্তে, জাস্ট ঘোষণা হয়েছে। আর এটা বেশ কিছু লোকের জন্য পলিটিক্যালি ভালো খবর নয়। এপ্রিল মাস পড়লে সামনে ভোট, বলে দেবো। আজকে এই অনুষ্ঠান রাশিফলটা পড়ে নিই একদম, তারপরে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, সেগুলো বলবো। এগুলো প্রতিজনের, এগুলো নন পলিটিক্যাল আলোচনা। মানে সেই ভোট আসবে ভোট যাবে, আমাদের সাধারণ মানুষের ভোট আসবে ভোট যাবে না। এবার নাই বলছি, ভোট আসে ভোট যায়, না এবার যাবে না, এবার ভোট আসবে ভোট যাবে না। ভোট যাবে না, ঠিকই কথা, ইটস এ ভেরি ট্রিকি অ্যানসার। তুমি বলছো ভোট আসবে ভোট যাবে, ইটস এ রিয়েল অ্যানসার। আমরা হচ্ছে ভোট উৎসব দেখি, প্রতি 5 বছর অন্তর একটা ভোটের উৎসব হয়, কিন্তু আলটিমেটলি আমরা তো যেখানে থাকার সেখানেই থাকি। আমাদের মধ্যবিত্তের এখানে তো নাও থাকতে পারি, এবার নাও থাকতে পারি। সবই ট্রিকি, সবই ট্রিকি। রাশিফল শুনে নিন। রাশিফলটা কোনো ট্রিকি নয়, সোজা রাশিফল আপনার জন্য। রাশিফল এখানে কোনো ট্রিক্স কিছু নেই। মেষ রাশির জন্য হচ্ছে সম্পত্তিজনিত ব্যাপারে সমস্যা, বিদেশ যাত্রার যোগ, বিপদ, ভাড়া, সাবধান থাকতে হবে, মতবিরোধ। বৃষ রাশি, কর্মক্ষেত্রে অসুবিধে, পায়ে কোমরে ব্যথা, আর্থিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা, মানসিক কষ্ট। মিথুন রাশি, আর্থিক অস্থিরতা, মানসিক অশান্তি, দাম্পত্য জীবন একরকম থাকবে, নতুন চিন্তা করলে সেখানে সাফল্য পাবেন। মিথুন রাশি। কর্কট রাশি, কর্মক্ষেত্রে অসুবিধা, শত্রুতা বৃদ্ধি, শরীর ভালো নয়, মতবিরোধ, সম্পর্কে শুভ। সিংহ, আর্থিক ক্ষতি, মান সম্মান হানির যোগ, সম্পর্ক নিয়ে মানসিক চাপ বৃদ্ধি। এবং এরপরে আসছি কন্যা রাশি, সুযোগ আসছে আপনার জন্যে, ভোটের প্রার্থী হলেও আপনি জিততে পারেন। ওই ভোটের কথা বললো না, কন্যা রাশিদের জন্য অপরচুনিটি বেশি থাকবে। মেষ রাশি, আচ্ছা এবার আমি একটা অন্যরকমও বলবো। আগে রাশিফলটা শেষ করে না, এখান থেকে যখন পয়েন্টটা ধরেছি একটু বলে নি। এখানে পয়েন্টটা একটু বলে নি, কেন বলছি, আরো ট্রিকি হয়ে যাবে। শুধু দেখে নেবেন এই রাশির যদি এই প্রার্থী হয়, জিতবে না হারবে। এবার বলবেন প্রার্থীর রাশি আমি জানবো কি করে? প্রার্থীর রাশি আমি বলে দিতে পারবো, নাম শুনে প্রার্থীর রাশি বলে দিতে পারবো। আমি বলবো কোন রাশি হারবে না জিতবে, তা তো যতটা বলা যায় ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা ছিলাম কন্যা রাশিতে সুযোগ আসবে। কন্যা রাশি হলে, ভোটের প্রার্থী হলেও আপনি জেতার চান্স অনেক বেশি, জিতবেন, নো চান্স, জিতবেন। সাফল্য, মতবিরোধ, মানসিক চাপ, ঋণ শোধ। তুলা, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক মতবিরোধ, শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ। বৃশ্চিক, আর্থিক শুভ, মানসিক কষ্ট, পরিকল্পনা করলে ভালো ফল আসবে এবং
আপনার জন্যে অর্থ ব্যয়, গুপ্ত শত্রুতা ওয়েট করে রয়েছে। ধনু, সামনেই বিপদ, মানসিক হতাশা, শরীর ভালো নয়, পাওনা জিনিস নষ্ট হয়ে যাবে, অর্থহানি যোগ এবং মানসিক চাপ বৃদ্ধি। ধনুরাশি লক্ষ্যকে ভেদ করতে চায়, রাগ, তেজ, ভুল বোঝাবুঝি, এইগুলোই আপনার নাশের কারণ। যদি এই তিনটাকে কন্ট্রোল, খুব কঠিন কাজ। মানে আমি বলছি আপনি খুব রাগী লোক, আপনি রাখবেন না, কেন আপনি খুব ফানি লোক, আপনি সিরিয়াস হয়ে যান। ইটস নট পসিবল, ইট উইল বি টেক টাইম। অধ্যাবসায় সিস্টেম আপনাকে করবে, বাট সময় লাগবে অনেক, বাট হবে। কিন্তু জ্যোতিষে কিছু মানে এমন কিছু সিস্টেম আছে, শর্ট টাইমে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। শর্ট টাইমে, ভেরি শর্ট টাইম, শর্ট স্প্যানের মধ্যে এটা সম্ভব নয়। ধরুন এখন ওই যারা ওই ব্যায়াম ট্যাম করে, অনেক লোহা টোয়া তুলে গিয়ে করে, তো অনেক দিন ব্যায়াম করলে তবে এরকম বড় বড় মাসেল টাসেল হয়। তো কিন্তু রোগা হতে গেলে আবার অনেক ঘাম ছড়াতে হয়। কিন্তু এমন কিছু জিনিস আছে, ঝট করে রোগা হয়ে যাবেন, আবার ঝট করে ওয়েট গেনও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। জ্যোতিষে এমন কোনো গ্রহের চক্করের গ্রহ কা খেল, মানে ऐसा खेल है इसमें लाइक ए ম্যাজিক ডান্ডা, ইটস লাইক এ ম্যাজিক ডান্ডা, যে আপনার চক্কর চেঞ্জ হয়ে যেতে পারে। ধনুরাশির কথা বলছিলাম। মকর, সম্পত্তিজনিত শুভ, কর্মক্ষেত্রে অসুবিধে, শত্রুতা থেকে সাবধান এবং বিপদের যোগ। কুম্ভ, কর্মক্ষেত্রে উন্নতি, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, মানসিক অস্থিরতা, চেনা ব্যক্তির থেকে সাবধান, মানসিক আপনি কষ্ট পাবেন। মীন, কর্মের স্থান পরিবর্তনে আপনার শুভ, বিদেশ যাত্রার যোগে বাধা, শরীর ভালো নয়, প্রাপ্তি যোগে বাধা, হৃষ্টফাড়া যোগ, হাতে পায়ে কোমরে মটকে গিয়ে পট করে শরীরের মধ্যে এমন কোনো জিনিস তৈরি হলো, ডাক্তারের ঘুরে 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 আপনার অর্থদণ্ড, সম্পর্কেরও টানামানি এবং হয়রানি। অর্থও গেল, সময়ও গেল, মনও গেল, হয়রানি। রাশিফল শেষ। আচ্ছা সুভাষ, আজকে আমরা আলোচনা করব অমাবস্যা ও নবরাত্রি, তাই তো? অমাবস্যা, নবরাত্রি, বারুণী স্নান। গত বলে গেছিলাম, গতকালই বলছিলেন বারুণী স্নান। তো লোকে আমাকে প্রশ্ন করছে, ভাই আমরা তো যে যেভাবে করেছেন তার সেটাই হয়েছে। বারুণী স্নান এই মঙ্গলবার আছে সম্ভব। হ্যাঁ, যেভাবে যে করেছেন কথাটা আমি বাই মিস্টেক বলেছি। যে যেভাবে করবেন, বারুণী স্নান হচ্ছে মদিরা স্নান। মদিরা স্নান, পুরো মদিরা দিয়েও স্নান করতে পারেন। স্নানের পরে আপনি এক বোতল মদিরা ঢেলে আপনি ঢেলে দিতে পারেন, মুখটা বাদ দিয়ে, মাথা চুল বাদ দিয়ে ঢেলে দিতে পারেন। হাসছো কেন? সেরকম লোক করে মুখ থেকেই ঢালবেন। মুখ দিয়ে খেতে, হ্যাঁ, স্নান মানে ভেতরেও স্নান, ওপরেও স্নান। বারুণী স্নান রাহুকে অ্যাক্টিভেট হয় বারুণী স্নানে। লাভ কি হবে রাহুকে অ্যাক্টিভেট করে? রাহু যদি অ্যাক্টিভেট হয়, তোমার মেজাজ অনেক তুঙ্গে থাকবে এবং অলওয়েজ ইউ ক্যান থিঙ্ক পজিটিভ। রাহু খুব ডেসপারেট এবং তুমি এমন কোনো লক্ষ্যকে চেস করতে পারবে যেটা নর্মাল চিন্তা তুমি পারবে না। ডিফারেন্স থিঙ্কিংকে তুমি চেস করার ক্ষমতা রাখবে রাহু যখন অ্যাক্টিভ হবে। এই কারণে শাস্ত্রে এটাকে হাইট দেওয়া হয়নি। শাস্ত্রে আছে বারুণী স্নান, মদিরা উৎসবে আছে, কিন্তু এটাকে প্রচারে আনা হয়নি। রাহু কি করে, ডিফারেন্স আইডিয়ার জন্ম দেবে এবং ডিফারেন্স আইডিয়াকে কন্টিনিউ চেস করাবে। রাহু কি করবে, ডিফারেন্স আইডিয়া কন্টিনিউ চেস করাবে, যেটা নর্মাল আইডিয়া না, ভাই আমি একটা সাংসারিক লোক, আমি না এতটা রিস্কের মধ্যে যাব না। একটা ডিফেন্সিভ চিন্তার মধ্যে থাকবেন আপনি। কি না ভাই, আমি তো দেখুন আমার ফ্যামিলি আছে, আমার খরচা আছে, আমি এখন ফট করে আমি এরকম আইডিয়ার মধ্যে যাবো, আমার তো একটা সবারই একটা ইয়ে থাকে। রাহু কি করে, ডিফারেন্স আইডিয়াকে সাম দিতে থাকে, ডিফারেন্স আইডিয়াকে প্যারালালি সাম দিতে থাকে এবং সেটাকে চেস করতে শুরু করে, ধরে ফেলে। রাহু অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে পজিটিভ, অনেক পজিটিভ, এবং এর অনেক রকম ভাব আছে, যেটা বলছিলাম। যাই মদিরা স্নানও করতে পারেন ভাই, দুধ চন্দন দিয়েও আপনি করতে পারেন, আপনার উপরে। 17
21, 24 ট্রায়াঙ্গেল হবে, 3টে স্নান করবেন একই মনস্কামনা একই সময়ে 3টে স্নান করবেন। আর স্নানের করার পরে খুব ভালো মন্দ মানে নিজের ফেভারিট জিনিস খাবেন। যদি কেউ মিষ্টি খেতে ভালোবাসেন, যে যা খেতে ভালোবাসেন, সে যদি মাংস খেতে ভালোবাসেন, ওই বারুণী স্নানের পরে, মদিরা স্নানের পরে এখানে আর দান আসছে না, এখানে ভোজন আসছে, বুঝলেন তো? বলে না স্নান দান, আমি বলি, বলে নাকি? আমি তো বলি, শুনেছেন অনেকে আমার মুখে, বহুবার শুনেছেন, স্নান দান জপে লক্ষ্যভেদ। এখানে ভোজনে লক্ষ্যভেদ। নিজেকে খুব জবরদস্ত খাবার খেতে, মানে নিজের পছন্দের খাবারগুলো খেতে হবে, যে যেটা ভালোবাসেন। ওই 3 দিন 17 মানে এই ওই মানে এই 17, 21, 24 3টে একই সময় স্নান হবে। খান যখন ইচ্ছা, নিজের চয়েসের। একই খাবার খেতে হবে না, স্নান একই সময় হবে কিন্তু একই খাবার না, একটু সব চয়েসের আইটেম খেতে হবে। তার মধ্যে 19 তারিখে আপনার নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মানবে সে পছন্দের ফল খাবে। তুমি বলছো 19 মানে 21 আর 24টা নবরাত্রির মধ্যে পড়ে যাচ্ছে। আরে নিরামিষ তো উপোস করলেও তো পছন্দের কিছু আছে না? নেই? যে মাংস খেতে ভালোবাসে সে 17 তারিখে খাবে। পছন্দের তো শুধু মাংসই নয়, তোমাকে যদি বলা নিরামিষের মধ্যে পছন্দ, তোমার এটা পছন্দ। তোমার ফলের মধ্যে পছন্দ, তোমার এটা পছন্দ। তোমার মাংসের মধ্যে পছন্দ, কেউ বলবে আমার মাটন পছন্দ, তাই না? তো পছন্দের খাবার বলেছি আমি, সেম খাবার তো বলিনি, পছন্দের খাবার। টাইমটা সেম, টাইমটা সেম, খাবার টাইম সেম নয়, স্নানের টাইম সেম, খাবার টাইম সেম নয়। অমাবস্যা লাগছে, এই যে অমাবস্যা যেটা লাগছে এটা তো আপনারা জানেন। এখন কথা হচ্ছে এই মঙ্গল ঘটটা প্রতিস্থাপন যেটা আমরা করব, মঙ্গল ঘট যেটা প্রতিস্থাপন করব, আমি তোমাকে এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম, সবাই তো মহেন্দ্রক্ষণের মধ্যে করতে পারে। রাতের বেলার টাইমটা অমৃত যোগটা, ওটা আমি এই অনুষ্ঠান শুরুর ঠিক 1 মাস, এই 1 মাস বলছি, 1 মিনিট আগে বলছি, 1 মাস বলছি, 1 মিনিট আগে বলছিলাম, ওকে বলছিলাম যে তোমাকেই তো বললাম আমি যে ওটা নিশিকাল পড়ে গেছে। নট অ্যাপ্লিকেবল। ঘট পাতার সময়টা, ঘট, হ্যাঁ ঘট পাতার সময়টা আলোচনা করছি। যে নবরাত্রিরে যে ঘটটা যে স্থাপন করব সেইটা নিশিকালে হবে না। হ্যাঁ, মানে সেটা আমাকে করতে হবে, সময়টা পড়ে গেছে নিশিকালে, নিশিকালে পড়েছে, নিশিকাল রাত 12টার পরে। এটা অনলি পরেই মা কালীর পুজো, মা কালীর আরাধনা এবং অন্যরকম ক্ষেত্রেই হয়। নবরাত্রির জন্যে নিশিকাল ইজ নট অ্যাপ্লিকেবল। অমৃত যোগের জন্যে ঘট পাততে হবে ওই সকালবেলা 6:57 থেকে 7:40 পর্যন্ত, আপ টু 7:40। এর মধ্যে আবার 7:20 মধ্যে পাতলে ভালো হয়। তো ঠিক আছে, 7:40 পর্যন্ত ঠিক আছে, যে যেমন সময় একটু বড় করে বললাম। সবাই তো আর ওই এক্সাক্ট করতে পারবে না, অসুস্থ লোকটোক অনেকে আছে, বয়সে করতে পারেন। একটা মনস্কামনা করে ঘট প্রতিস্থাপন হবে। সময় হচ্ছে 6:57 থেকে 7:40। ভালো যোগী পাবেন, খারাপ পাবেন না, মহেন্দ্রযোগ ভালো যোগী পাবেন। ওটার মধ্যে হবে, ঘটটা হবে। ঘটের মধ্যে যেটা করতে হবে, ঘটে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে সিঁদুর দিয়ে, নিজে হাতে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। ঘটের মধ্যে 10 টাকার একটা কয়েন দেবেন, একটা কড়ি দেবেন, আর একটা পুজওয়ালা নারকেল উড় করে, মানে পুজটা ওপর দিকে থাকবে, সেই নারকেলটার গায়েও একটা স্বস্তিক এঁকে ঘটটা প্রতিস্থাপন করতে হবে। ঘটের নিচে অনেকে মাটি দেয়, নট নেসেসারি, একটু ধান দিতে হয়, একটু 2-4টে ধান দিতে হয়। জব বলে, গম দেয়, গমই দাও আর ধানই দাও, ওই পঞ্চশস্যর আইটেম। জব নন বেঙ্গলিরা দেয়, ধান বাঙালিরা দেয়। বিহারে তোমার, ইউপিতে তোমার জবের কালচারটা আছে, কিন্তু এই পঞ্চশস্যর কালচারই, মানে ভাত রুটি যেমন হয় না, সে জব, গম, চাল, জব দিতে পারো, জব একই ব্যাপার, পঞ্চশস্যের মধ্যে আসছে, ডিফারেন্সের কিছু নেই। ঘটের মধ্যে একটা কয়েন, একটা কড়ি, জল, অনেকে তো ডাবের জল দেয়, গঙ্গার জল দেয়, গঙ্গার জল, নদীর জল পবিত্র, এবং স্বস্তিক আঁকা। ঘরটার চারিদিকে একটা রক্তবস্ত্র দিয়ে বেড়ি করে রাখা, এটা বুঝতে পারলে? মানে বেড়িটা বুঝতে পারলে? বেড়িটা মানে ঘরটাকে একটা চেলি কিনলে কিংবা একটা লাল শালু কিনলাম, সেটাকে সাজিয়ে রাখা না, ঘরটাকে গোল করে একটা নিচ থেকে একটা রাউন্ড করে রাখা। সে আগে সেই
দইয়ের হাঁড়ি বসাতো মাটির সেই খড়ের বিড়ে হতো না, বিড়ের মধ্যে বসাতো হাঁড়ি। সো লাইক দ্যাট ঘরটার চারিদিক থেকে নিচে যেখানে লাগাচ্ছি লাল শালু কিংবা লাল ওটাকে কি বলে, কি বললো এই মাত্র? চেলি। চেলি, কারেক্ট, চেলি, চুন্নি চেলি যেগুলো তুমি বলছো, ওটা ঘরের নিচে গোল করে রাউন্ড করে রাখা। জব দিলেন, ধান দিলেন, কোনো ওটার মধ্যে কিছু রাখা নেই। কেউ কি ফোনে আছে দেখাচ্ছ? হ্যাঁ, টেলিফোনে বন্ধ আছে। তার নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আপনাদের উভয়কে আমার প্রণাম জানাই। আমার নাম রীতা দে, আমি কুটঘাট, টালিগঞ্জ কুটঘাট থেকে বলছি। কি রে, তো চলে গেছে তোদের? হ্যাঁ, এসেছে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ। ছকটা কেন চলে যাচ্ছে বুঝতে পারছি না। 11 জুন। দাঁড়াও, আরে বাবা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 11 জুন, দাঁড়াও। হ্যাঁ। 11/6/1989। 86। তার মানে 40 বছর বয়স। টাইম বলো। টাইম রাত্রি 11:55। কোথায় জন্মেছে বলো? মুর্শিদাবাদ। রাত্রিবেলা। দাঁড়াও, গলার সমস্যা, শুনতে হবে। দাঁড়াও মানে শান্তিতে বসো, শুনে নিয়েছি আমি। আচ্ছা, কর্কট রাশি, খুব খারাপ সময় চলছে, খুবই খারাপ সময় চলছে। আচ্ছা, এত সুর করে এত খারাপ সময় বলার মানেটা কি? মানেটা হচ্ছে এই যে তোমার ছেলের 40 বছর বয়স। হ্যালো? হ্যাঁ 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 40 বছর বয়স। হ্যাঁ। এ মামলা মোকদ্দমা, বিবাহ স্থানটা পুরো জল। হ্যাঁ। বিবাহ স্থানটা জল, বউয়ের সাথে সংসার হবে না এবং বউ সংসার করবে না। ছকের যা অবস্থা তাতে ইট উইল বি ভেরি ক্লিয়ার যে তোমার কর্কট রাশি এবছর তো খারাপ যাবেই। 40 বছর বয়স, সে বাদ দাও, তোমার ছেলের আলোচনায় আসি। সব কর্কট রাশি এর মধ্যে ঢুকবে না। যার যে বাচ্চাটার বয়স 11 বছর 15 বছর, নট অ্যাপ্লিকেবল, এই আলোচনা সে নেই। সে কর্কট রাশি খারাপে নেই, সে সব ভালোতে আছে, তার বাবা মায়ের ঘাড়ে পড়বে। তোমার ছেলের ঘাড়ে পড়েছে, তোমার ছেলের বউ সংসার করবে না, তোমাকে মানবে না। শুনতে পাচ্ছ কি বলছি? সব হ্যাঁ ঠিক, সব ঠিক ঠিক বলছে। তোমাকে তো কিছু উত্তর দিতে হবে। আমি চোখ বুঝে বুঝে করে বলছি, লোকে ভাবছে কি রে পাগল হয়ে গেছে নাকি, উল্টো পাল্টা বলছে। বলো কি বলছো, কি বললাম বলো সেগুলো। ওই ছেলের ছেলের সংসার হবে না তো, মামলা মোকদ্দমা কি হয়নি স্যার। এই 23-তে ভেঙেও গেছে, 1.5 বছরের মাথায় ডিভোর্সও হয়ে গেছে। বেঁচে গেছে, খুব জোর বেঁচে গেছে। না, ডিভোর্স হয়ে গেছে, বেঁচে গেছেন বললেন, অ্যালিমানি কি দিতে হয়েছে? আরে দূর অ্যালিমনি, ওই জ্বালিয়ে ডিভোর্স, যারা ডিভোর্স পাচ্ছে না না তারা মানে এসে না আমার টেবিলে মাথা ঢুকতে বাকি রেখেছে। মানে আমার না, আমি টেবিলের কেন বললাম, আপনি বললেন তো যে সর্বস্ব নিয়ে চলে যাবে। না, সর্বস্ব নিয়ে চলে যাবে। আমি কি বললাম? কর্কট রাশির তো সর্বস্ব খারাপ, বাদ দাও। তোমার ছেলের ঘাড়ে যেটা পড়েছে, সংসার হবে না। এবারে আপনি ক্লিয়ার? এক দুই, আমি বলে দিচ্ছি। জানতে চাইছি আর দাঁড়া, শুনতে হবে। শুনবো না, কানের সমস্যা, গলার সমস্যা, কথা বলতে পারছি না, কানের সমস্যা, শুনতে পাচ্ছি। আমি কি বলছি শোনো আগে, আমি কি বলছি সেটা শোনো আগে, তারপর তোমার কথা শুনবো। তোমার ছেলের দুটো বিয়ে হলে দুটোই ডিভোর্স হবে। ভালো করে দুটো কান দিয়ে শোনো, ভগবান আমাদের দুটো কান দিয়েছে। খুব সাবধান, যে যারা ডিভোর্স পাচ্ছে না তারা না, আমার কাছে কিছু লোক আছে এরকম, মানে একটা বাবা এসেছিল, বয়স্ক বাবা, সে না মানে মনে হচ্ছে সে আমার পাথরে মাথা ঢুকে আমার সামনে মাথা ভেঙে ফেলবে। তা আমি কি করব? ভেঙে গেছে না, বেঁচে গেছে। তুমি বলছো ভেঙে গেছে, আমি বলছি বেঁচে গেছে। দ্বিতীয় বিয়ের যোগ আছে, আবার ওই ফাঁটা বাস কপালে পড়বে। ভালো করে শুনে রেখে দাও কিন্তু। এই দেখো, রোজ বলি এই সময় বোন আসে, এই দেখো, দেখতে পাচ্ছ? ভাগ্য বলো আমি এটাকে মিউট করে রেখেছি। অদ্ভুত ব্যাপার। যেটা বলছিলাম আমি আপনাদেরকে, এই তোমাকে যেটা বলছি আমি, চেঞ্জ কর ফ্রেন্ড, যেটা তোমাকে বলছি যে সেটা হচ্ছে যে তোমার ছেলের যদি আবার বিয়ে দাও, ভাই জটক বিচার করে সেটা বিয়ে দিতে হবে। এবার তুমি বলবে বিয়ে কি হবে? হবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ সব বলে দিচ্ছি, শুনতে হবে, সব বলে দিচ্ছি। প্রশ্নও আমি করছি, উত্তরও আমি দিচ্ছি, তুমি শুধু হ্যাঁ কি না বলবে। তুমি প্রশ্ন করবে, আমার ছেলের কি আবার বিয়ে হবে? ঠিক করবে তো? প্রশ্ন আমাকে করবে তো? হ্যাঁ, বিয়ে হবে। কি হবে? জটক না দেখলে ডিভোর্স হবে, আবার সেখান থেকে আর মুক্তি পাবে না, তোমার জীবন চলে যাবে। সেকেন্ড টাইম যদি এই কোর্ট ঘর করতে হয় না, তোমার জান
একদম চলে যাবে। এইবার আর কিছু বলার তোমার আছে না? সব বলে দিয়েছি, বলো। না, আপনি বেশিরভাগটাই বলেছেন যে বিয়েটা হলে জটক বিচার করে দিতে হবে, বিয়েটা হবে তো ওইটাই আমার জানা। আচ্ছা তোমাকে উত্তর দিই। আচ্ছা এগুলো শোনো 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 শোনো, এই সব কথা বলার আগে কি বললাম? তুমি আমাকে জিজ্ঞেস করবে, তুমি ওকে জিজ্ঞেস করো, বললাম তাহলে তুমি জিজ্ঞেস করো বিয়ে কি হবে, আমি উত্তর দিচ্ছি হ্যাঁ। সব বলে দিয়েছি তো গুছিয়ে আমি, তোমার তো কিছু বলারই নেই। আর একটা চাকরির ক্ষেত্রে কোনো উন্নতি আছে? কোনো শুনবোই না, দেখছি শুনবোই না, কোনো কথাই শুনবো না তোমার। কেন শুনবো না? যা চলছে তাহাই চলবে। আসলে কি বলুন তো সুভাষ দা, না সমস্যাকে প্রায়োরিটি দেন, মানে কোন সমস্যাটা আপনার ছেলের জীবনে গুরুত্ব পাওয়া দরকার সুভাষ শাস্ত্রী সেটা আলোচনা করলেন। চাকরিটা নিয়ে আপনার ছেলের বদলে ও তো খেতে পাচ্ছে, থাকার জায়গা আছে, বাড়ি আছে, মা আছে, সব আছে, আমি শুনবো কেন এই আলোচনা? 40 বছর বয়স। আমি আপনার কাছে গিয়েছিলাম। হ্যাঁ তো গিয়েছো, তাতে কি হয়েছে? ভালো হয়েছে, ভালো। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা একটু নবরাত্রি নিয়ে কথা বলছি, ঘটপাতা নিয়ে কথা হলো, সুভাষদা বলেও দিলেন ঘরটাকে কিভাবে পাতবেন, কোন সময়ের মধ্যে পাতবেন। তার মানে পরের সপ্তাহে আমরা নিশ্চয়ই নবরাত্রির আরো কিছু আলোচনা পাবো, তাই তো? মানে শেষটা যে কিভাবে করবো। নিশ্চয়ই পাবো, একদম। কেন পাবো না? নিশ্চয়ই পাবো। সব তো বলে দিয়েছি। আর তোমার সাথে আর কনভারসেশন করা মানে তো আমি তো আর আলোচনাই হতে পারবো না। সব প্রশ্ন উত্তর করে সুন্দর করে বলে দিয়েছি। তোমাকে যেভাবে বলেছি কেউ বলবে? কেউ বলতে পারবে এইভাবে? যেটা আমি বলছিলাম, আমি একটু শুনবো। উনি আপনার কাছে এসেছিলেন সুভাষ দা, আপনার কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিচ্ছি। আপনি এসেছিলেন সুভাষদার কাছে কখন? হ্যালো ম্যাডাম, আমি এখন সব ভুলে যাই, সাল মনে নেই, তবে আমি একবার মানে সুভাষ দা গিয়েছিলাম আপনাকে সরকারি কি চাকরি। বলেছিলেন তখন যখন এসেছিলেন? তখন কি আমি বলে যাচ্ছি পর প্রথমে গেছিলাম সরকারি চাকরি হবে কিনা, উনি হ্যাঁ বলুন। আমি নিতে পারিনি, প্রতিকার নিতে তারপরে পারেননি। দ্বিতীয়বার গিয়েছিলাম, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, চাকরিটা তো চলে যাবে না, আর বিয়ের ব্যাপারে তখন বলেছে সুভাষ- 1 বছরের মধ্যে চাকরি যাবে না, 1 বছরের মধ্যে বিয়ে হবে। সেটা একটু দেরি হয়েছে, 2 বছর পর হয়েছে, কিন্তু হয়েছে। না, বিয়ের বলেছিল জন্য জটক বিচার করে দিতে হবে, ওইটা আমি আর ওনার কাছে যেতে পারিনি, কাছাকাছি একজনের কাছে করিয়েছিলাম। দেখো সে তো বলেছে হ্যাঁ ঠিক আছে, দিয়ে তারপরে তো এই তাহলে 1.5 তাকে গিয়ে বছর ধরলেন না কেন? এই খুব ভালো কথা বলেছো। তাকে গিয়ে ধরতে হবে যে আপনি তাকে যে গিয়ে বললেন ধরলেন সব না ঠিক কেন আছে, যে কি সব জটক ঠিক বিচার আছে? করলো? হ্যাঁ। অত সহজ, অত সহজ, সুভাষ শাস্ত্রীর জটক বিচার, হ্যাঁ? সুভাষ শাস্ত্রীর জটক বিচার অত সহজ। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটু জানতে চাইলাম যে উনি বললেন না আপনার কাছে এসেছিলেন, আপনি যা প্রেডিকশন করেছিলেন তাই হয়েছে। সরকারি চাকরি নিতে পারেনি, উনি প্রতিকার নিতে পারেননি। প্রাইভেট বলেছিলেন 1 বছরের মধ্যে হবে না, বিয়ে 2 বছরের, 1 বছরের মধ্যে, হ্যাঁ। 2 বছরের মাথা হয়েছে। বউকে বলে দিয়েছিল, আবারও কিন্তু বলেছি ফাটাফাট মাথায় পড়বে বিয়ে দিলে। দেখো তুমি দেখো, আবারও বললেন জটক বিচার করতে হবে। আবারও বললে এবার না, ও জটক বিচার করেছে অন্য জায়গায় গিয়ে, জ্যোতিষের কাছে গিয়ে। আপনি এখনো বললেন জটক বিচার করে দিতে হবে। আচ্ছা কিন্তু জটক বিচারের কি মানে আছে? যদি এখনো অন্য জায়গায় গিয়ে করে, সে বলে হবে, আবার যদি মামলা হয় তার কি গলা টিপে মেরে ফেলবে? আমি হলে বলো তার না। কাছে যাব। গিয়েই বা কি করবে? তোমার মাথায় যা ডান্ডার বাড়ি পড়েছে তো পড়েছে, যায় তোমার দুর্ভোগ আর কোথায় যাবে? 4টে কথা বলবে গিয়ে, তাতে হাতে সময় একদমই নেই আমাদের, মিনিটখানেক সময় আছে, চট করে শুনে নিই সুভাষ দা, শেষে একটা কনক্লুশন নবরাত্রি। নবরাত্রির জন্য মনস্কামনা করা, সঠিক সময় ঘট প্রতিস্থাপন করা, নিজেকে নবরাত্রির মধ্যে নিজেকে সংযমে রাখা, নবরাত্রির প্রত্যেকটা দিনে কিছু না কিছু দান করা উচিত। নবরাত্রি যারা পালন করবেন তারা নবরাত্রির দিনগুলোতে সকালবেলা উঠে স্নান করা উচিত, দিনের কোনো সময় দান করা উচিত, নবরাত্রির লাল ফুল অর্পণ করা উচিত ঘটের সামনে। ওই ঘরটাই হচ্ছে মনস্কামনার মেন, জানেন? ঘটের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালা উচিত, ঘরটাকে লাল কাপড় চেলি দিয়ে গোল করে পার করে রাখা উচিত, এবং ঘর যাতে নাড়াচাড়া না পড়ে মনস্কামনা দিয়ে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করা উচিত, এবং নিজের মনের মধ্যেও ভগবানকে প্রে করার একটা প্রদীপ জ্বালানো উচিত। যে আপনি আয়োজনের কথা আমি বলছি না, আমি বলছি আমার মনের আরতির কথা বলছি। মনের প্রদীপটা জ্বালাতে হবে, হাতে সময় ঘরটাকে একদমই কেন্দ্র নেই করে আমাদের। আপনার কাজ হবে। অনেক ধন্যবাদ সুভাষ দা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।